আমরা এখানে কেন এসেছি? আমরা এই পৃথিবীতে কেন এসেছি? আমাদের এখানে আসার কি কোনো উদ্দেশ্য আছে? নাকি আমরা উদ্দেশ্যহীনভাবে এখানে এসে পড়েছি? এইসব প্রশ্ন যদি আপনাকে ব্যতিব্যস্ত করে তোলে, তবে এই ভিডিওটি আপনাকে দেখার অনুরোধ করব। কেননা এই ভিডিও এ বিষয়ে আপনাকে একটা অন্তর্দৃষ্টি গড়ে তুলতে সাহায্য করবে। খুব সহজ করে বললে বলা যায় যে আমরা আমাদের স্রষ্টার সেবা করার জন্য এখানে এসেছি। আমাদের স্রষ্টা প্রদত্ত দায়িত্ব ও কর্তব্য পালন করার জন্য এখানে এসেছি। তবে স্রষ্টা বলতে আমি কোনো বাহ্যিক স্রষ্টার কথা বলছি না। আমি যে স্রষ্টার কথা বলছি তা আমাদের ভেতরেই রয়েছে। আমি মনে করি যে আমাদের ভেতরে এক স্রষ্টা রয়েছে, যে স্রষ্টা আমাদেরকে তিলে তিলে গড়ে তুলেছে। এই স্রষ্টাকে আমি বলি চেতনা, এই স্রষ্টাকে আমি বলি জীবন। আমাদের ভেতরের এই স্রষ্টা, এই চেতনার সেবা করার জন্য আমরা এখানে এসেছি। এই স্রষ্টা আমাদেরকে যে দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছে তা পালন করার জন্য আমরা এখানে এসেছি। আমরা আমাদের ভেতরে স্রষ্টার সেবা করব কি করে? আমাদের স্রষ্টা প্রদত্ত দায়িত্ব ও কর্তব্য পালন করব কিভাবে? দেখুন, আমাদের মধ্যে যে চেতনা, যে জীবন আছে তার ক্রিয়াশীল থাকার জন্য কিছু ন্যূনতম চাহিদা আছে, যেগুলি ছাড়া এটি সচল থাকতে পারে না। চেতনা বা জীবনকে নিরবিচ্ছিন্নভাবে গতিশীল রাখতে শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তি আসে মূলত খাদ্য থেকে। তাই ভেতরের জীবনকে সচল রাখতে আমাদের প্রথম দায়িত্ব হলো খাদ্য গ্রহণ করা। এছাড়া আমাদের চেতন কর্তাকে নিরাপদ রাখতে প্রয়োজন হয় বাসস্থানের। তাই নিরাপদ বাসস্থান গড়ে তোলাও আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বস্তুত আমরা আমাদের চেতন কর্তার ভিত্তস্বরূপ। আমাদের চেতন কর্তা তার গুরুত্বপূর্ণ চাহিদাগুলি পূরণ করার জন্য আমাদেরকে অ্যাপয়েন্টেড করেছে, আমাদেরকে তার সেবা করার জন্য নিয়োগ করেছে। তবে এখানে লক্ষ্য করার বিষয় হলো ভেতরের স্রষ্টা ও আমরা একেবারে দুটি পৃথক সত্তা নয়। উই আর নট এন্টায়ারলি টু ডিফারেন্ট এন্টিটি, বরং আমরা এক অভিন্ন সত্তার দুটি ভিন্ন দিক বা মাত্রা। আ ডিফারেন্ট আসপেক্ট অফ সেম বিং। এই দুই মাত্রার একদিকে রয়েছে চেতন আমি, যে আমি সম্পর্কে আমি সচেতন, যে আমির ক্রিয়াকলাপ সম্পর্কে আমি সচেতন। অন্যদিকে রয়েছে অবচেতন বা অচেতন আমি, যার ক্রিয়াকলাপ সম্পর্কে আমি সচেতন নই, যে আমার ভেতর থেকেই সব কিছু করে কিন্তু আমি তার কিছুই অনুভব করি না। যখন আমি বললাম আমরা এখানে এসেছি আমাদের স্রষ্টার সেবা করতে, তখন আমি বলতে চাইছি যে আমরা আমাদের অবচেতন আমির সেবা করার জন্য এখানে এসেছি। এভাবেও বলা যায় যে আমাদের অবচেতন আমি তার সেবা করার জন্য আমাদেরকে এখানে নিয়ে এসেছে। তাই গভীরভাবে দেখতে গেলে যে সত্য উপলব্ধ হয় তা হলো আমি আমার সেবা করার জন্য আমাকেই গড়ে তুলেছি। অর্থাৎ আমি স্রষ্টা, সৃষ্টিও আমি কর্তা, ভৃত্যও আমি। এদিক থেকে দেখতে গেলে আত্মসেবাই হলো ঈশ্বর সেবা, আর নিজেকে কষ্ট দেওয়া মানে ঈশ্বরকে কষ্ট দেওয়া। প্রসঙ্গত যারা নিজেকে কষ্ট দিয়ে কল্পিত ঈশ্বরকে তুষ্ট করার চেষ্টায় রত রয়েছে তারা মস্ত বড় ভুলের মধ্যে আছে। বস্তুত স্রষ্টা ভেতরে থাকুক আর বাইরে, নিজেকে কষ্ট দেওয়া কখনোই ধর্মের কাজ হতে পারে না। অন্যকে কষ্ট দেওয়া যে কারণে অধর্ম, সেই একই কারণে নিজেকে কষ্ট দেওয়াও অধর্ম, অন্যায়। যাই হোক, আমাদের চেতন কর্তা ও অবচেতন কর্তা পারস্পরিক সহযোগিতায় কাজ করে। আমাদের চেতন কর্তা খাদ্য বাসস্থান দিয়ে অবচেতনকে সচল রাখে। অন্যদিকে অবচেতন ধারাবাহিক বিকাশ ও বিবর্তনের মধ্য দিয়ে খাদ্য বাসস্থান গড়ে তোলার পারদর্শী করে তোলে। কিভাবে? না, অবচেতন আমাদের মধ্যে অন্যান্য জীবের মধ্যে প্রয়োজনীয় বিবর্তন ঘটিয়ে আমাদেরকে খাদ্য সংগ্রহ শিকার করার উপযোগী করে তুলেছে। অবচেতন একটি ঈগলকে ধারালো ঠোঁট, ধারালো নখ দিয়ে খাদ্য সংগ্রহের উপযোগী করে তুলেছে। অবচেতন মানুষকে উন্নত বুদ্ধি দিয়ে চাষ আবাদের উপযোগী করে তুলেছে। এইভাবে দেখা যাচ্ছে যে চেতন ও অবচেতন পারস্পরিক সহযোগিতায় কাজ করে জীবনকে টিকিয়ে রাখার কাজটি চালু রেখেছে। দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করা হলো তা এই আলোচনার একটি দিক। এই আলোচনার অপর দিকটি হলো
কেবল জীবনকে টিকিয়ে রাখা নয়, জীবনকে আরও বিকশিত, আরও উন্নত করাও চেতন অবচেতনের গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য। বস্তুত অবচেতনের চেষ্টায় সাধারণ জীব উন্নত জীবে রূপান্তরিত হয়। অবচেতনের চেষ্টাতেই বিবর্তন সম্ভব হয়। অবচেতনের চেষ্টায় নতুন প্রজাতির আবির্ভাব হয়। বিবর্তন প্রক্রিয়া কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি ঐচ্ছিক প্রক্রিয়া। এই বিষয়ে আরও জানতে এই ভিডিওটি দেখুন। বস্তুত অবচেতন জীবনকে ভেতর থেকে উন্নত করে, অন্যদিকে চেতনকর্তা জীবনকে বাইরে থেকে উন্নত করে। চেতনকর্তা জীবনকে সমৃদ্ধ করার জন্য উন্নত সমাজ, উন্নত রাষ্ট্র, উন্নত জীবন ব্যবস্থা গড়ে তোলে। জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণের উন্নতি সাধন করে। এইভাবে দেখা যাচ্ছে যে ভেতরের উন্নয়নের ফলে নতুন প্রজাতির আবির্ভাব হয়, আর বাইরের বিবর্তনের ফলে নতুন যুগের আবির্ভাব হয়। ভেতরের বিবর্তন ঘটে দেহমনে, আর বাইরের বিবর্তন ঘটে আর্থসামাজিক ব্যবস্থায়। ভেতরের পরিবর্তনে উন্নত জীবের আবির্ভাব হয়, আর বাইরের বিবর্তনে উন্নত সভ্যতার আবির্ভাব হয়। তবে পরিবর্তন ভেতরের হোক বা বাইরের, উভয়ের লক্ষ্য হল জীবনকে ব্যাপকতা দান, জীবনকে পূর্ণতা দানের চেষ্টা। সুতরাং আমরা বলতে পারি যে জীবনের উদ্দেশ্য হল দ্বিবিধ। একটি হলো জীবনকে টিকিয়ে রাখা, আর দ্বিতীয়টি হলো জীবনের ধারাবাহিক বিকাশে সচেষ্ট থাকা। আর সবথেকে মজার বিষয় হলো আমরা জ্ঞানে অজ্ঞানে উক্ত দুই উদ্দেশ্যকে পূরণের চেষ্টা করে থাকি। একদিক থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, অন্যদিকে আমরা নিজেদেরকে আরও বিকশিত, আরও উন্নত করার চেষ্টা করি। বস্তুত আমাদের মালিক যখন আমাদের সঙ্গে আছে, তখন আমাদের সঠিক পথ পাওয়াটা খুব আশ্চর্যের বিষয় নয়। আমাদের স্রষ্টা যখন আমাদের সঙ্গে আছে, তখন তো আমাদের সঠিক পথই চালনা করবে। সেই যখন আমাদের পথপ্রদর্শক, তখন আমরা ভুল পথে যাব কি করে? প্রসঙ্গত এই কারণে ভারতীয় দর্শনের বহু প্রসিদ্ধ ধারণা মিথ্যা জ্ঞান বা অজ্ঞান সম্পর্কে আমার ভিন্ন মত রয়েছে। অন্য কোনো ভিডিওতে এ বিষয়ে আলোচনা করা যেতে পারে। এই আলোচনার উপসংহারে বলবো যে জীবন হলো অসীম সম্ভাবনাময় সত্তা। এই সত্তার যৎসামান্যই এই পৃথিবীতে মুক্ত হতে পেরেছে। জীবনের অসীম সম্ভাবনার বেশিরভাগটাই অব্যক্ত রয়েছে। সেই অব্যক্ত অপ্রকাশিত রূপগুণকে প্রকাশিত করা অন্যতম লক্ষ্য। আর এই লক্ষ্য তখনই পূর্ণ হতে পারে যদি জীবন তার ধারাবাহিকতা বজায় রাখতে পারে। তাই জীবনকে টিকিয়ে রাখাও আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য। আর আমাদের চেতন অবচেতন যৌথভাবে এই দায়িত্ব কর্তব্য পালন করে থাকে। আমাদের অবচেতন এই কাজটি করে দীর্ঘ সময়ের ব্যবধানে, অন্যদিকে আমাদের চেতন কর্তা এই কাজটি করে তার নির্ধারিত মেয়াদের মধ্যে দিয়ে। অর্থাৎ আমরা যতদিন বেঁচে থাকি ততদিন এই কাজটি করতে পারি। আলোচনাটি শেষ করব একটি উপমার সাহায্যে। আমাদের জীবনকে অনন্ত সাগরে ভাসমান একটি জাহাজ মনে করা যেতে পারে। আমাদের ভেতরের স্রষ্টাকে, আমাদের অবচেতনকে জাহাজের কর্তা এবং আমাদের চেতন অংশকে জাহাজের নাবিক মনে করা যেতে পারে। কর্তার কাজ হলো জাহাজটিকে টিকিয়ে রাখা, তাকে উন্নত করা। অন্যদিকে নাবিকের কাজ হলো এক গন্তব্য থেকে আর এক গন্তব্যে জাহাজকে পৌঁছে দেওয়া এবং দায়িত্ব শেষ হলে কাজ থেকে অবসর নেওয়া। অন্য কোনো নাবিককে চালকের আসন ছেড়ে দেওয়া, নবীন নাবিকদের জাহাজের দায়িত্ব তুলে দেওয়া। তবে শেষ বিচারে এই নবীন নাবিকও কোনো ভিন্ন কেউ নয়। এই নবীন নাবিকও আমাদেরই অংশ, কেননা আমাদের সন্তান, আমাদের অংশ। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আলোচনাটি ভালো লাগলে লাইক দিতে কার্পণ্য করবেন না। আপনাদের লাইক এই চ্যানেলের শ্রীবৃদ্ধিতে সাহায্য করবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।